অ্যাডভান্স প্রবলেমস, হ্যাঁ অ্যাভারেজের অ্যাডভান্স প্রবলেমস নিয়ে আজকে আমি ডিসকাস করব। কেন? এই লাস্ট 5টা ক্লাসে আমি যে কনসেপ্টগুলো শিখিয়েছি সেগুলোর অ্যাপ্লিকেশনটা দেখানোর জন্যই আজকে আমার এই ভিডিও। তাহলে স্বাভাবিকভাবেই বুঝতে পারছো যে আমরা কোথায় চলে এসেছি, আমাদের এই অ্যাভারেজ সিরিজের একদম লাস্ট ক্লাসে চলে এসেছি। চলো শুরু করি আস্তে আস্তে। দেখো 20 নম্বর অঙ্কটা কি আছে, প্রথমে পজ করে পড়ো, নিজেরা করা ট্রাই করো। যদি নিজেরা ট্রাই না করো তাহলে কিন্তু শিখতে পারবে না, এবং তারপরে আমাকে ফলো করো। ওকে, চলো। Consider a sequence of 7 consecutive numbers if the average of the first 5 number is set, খুব ভালো কথা, then find the average of the last 3 numbers। বাংলায় বুঝি, 7টি ধারাবাহিক পূর্ণ সংখ্যার প্রথম 5টি গড় z হলে শেষ 3টি সংখ্যার গড় কত। তাহলে এখানে স্বাভাবিকভাবে দেখো আমরা কিন্তু বুঝতে পারছি যে যে সমস্ত মেথডগুলো আমার আছে তার মধ্যে কিন্তু ডেভিয়েশন মেথড আমি অ্যাপ্লাই করতে পারবো না। কেননা এইখানে যেটা অ্যাভারেজ দিয়েছে সেটা জেড দিয়ে ডিনোট করেছে। ঠিক আছে, তাহলে ডেভিয়েশন মেথড আমরা অ্যাপ্লাই করতে পারবো না। এইখানে অ্যালিগেশন মেথড ইউজ করার মতনও কিন্তু স্ট্রাকচার নেই। তাহলে ডিরেক্ট আমরা সাম মেথডে বা বেসিক মেথডে যাই। কারণ কি আমি এটা বলতে চাই ঠিকই যে অ্যালিগেশন মেথড হোক বা ডেভিয়েশন মেথড হোক অঙ্কটাকে খুব ফাস্ট করে, খুব তাড়াতাড়ি করে, কিন্তু কিছু কিছু অঙ্ক কিন্তু বেসিকের উপর দিয়ে কিন্তু তোমাদেরকে যেতে হবে। তাই আমার এই অঙ্কটা। ঠিক আছে, তাহলে এইবার যদি আমি ধরি যে আমাকে বলেছে ফার্স্ট 7 কনজিকিউটিভ নাম্বারস, তাই তো? তাহলে ফার্স্ট 7 কনজিকিউটিভ নাম্বার যদি আমরা ধরি, তাহলে প্রথম যে নাম্বারটা আছে সেটা আমি কি ধরলাম, এক্স ধরে নিলাম। ঠিক আছে, প্রথম নাম্বারটা হচ্ছে এক্স। যদি প্রথম নাম্বারটা যদি এক্স হয়, বলেছে কনজিকিউটিভ নাম্বারস, তার মানে এক্স এর পরেরটাই হবে নেক্সট নাম্বারটা। তাহলে ওটা কি করে বেরোবে, এক্স প্লাস 1। ঠিক আছে, তারপর নাম্বারটা কি হবে, এক্স প্লাস 2। তারপর নাম্বারটা কি হবে, এক্স প্লাস 3। তারপর নাম্বারটা কি হবে, এক্স প্লাস 4। তারপর নাম্বারটা কি হবে, এক্স প্লাস 5। তারপর নাম্বারটা কি হবে, এক্স প্লাস 6। কোনো ডাউট নেই এটাতে আশা করি। তাহলে আমার কটা নাম্বার হয়ে গেল, 6টা নাম্বার, 1 2 3 4 5 6 7। এবার লেখা আছে যে প্রথম পাঁচটার গড়, মানে 1 2 3 4 5, এই যে এই প্রথম পাঁচটার গড় কত দেওয়া আছে, জেড। ঠিক আছে, এবার আমার কাছ থেকে চেয়েছে কি, 1 2 3 4 5 লাস্ট তিনটের গড়। কোনটার কোনটার চেয়েছে, এই লাস্ট তিনটে, এইটার গড় আমার কাছ থেকে চেয়েছে। পরিষ্কার? তার মানে দেখো এখানে কিন্তু একটা নাম্বার কিন্তু কমন আছে, সেটা হচ্ছে আগের সিরিজের নাম্বারটা যেটা আছে এক্স প্লাস 4, পরের সিরিজের যে গড় অ্যাভারেজ চেয়েছে সেই সিরিজে কিন্তু এক্স প্লাস 4 এটা কিন্তু কমন আছে। ঠিক আছে, তাহলে প্রথমে আমি অঙ্ক অনুসারে একটা সমীকরণ বানাচ্ছি। কিরকম, যদি আমাকে এটার সাম বার করতে হয় এই প্রথম 5টা সংখ্যার, তাহলে আমাকে কি করতে হবে, এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস 2 প্লাস এক্স প্লাস 3 প্লাস এক্স প্লাস 4। এটা হলো আমার প্রথম 5টা সংখ্যার যোগফল। এবং এটা যদি অ্যাভারেজ আমাকে বার করতে হয় তাহলে কত দিয়ে ভাগ করতে হবে, সিম্পল 5 দিয়ে। কেন কি আমার কটা সংখ্যা আছে, 5টা সংখ্যা আছে। ক্লিয়ার? তাহলে এটা আমার অ্যাভারেজ। এটার মানে কি দাঁড়াচ্ছে, এটার মানে কিন্তু এখানে যেটা আমি জেড লিখেছিলাম এটার মানে তো জেড, রাইট? কার কোনো ডাউট থাকার কথা নয়, বুঝাতে পারলাম আশা করি। তাহলে এবার সমাধান সূত্রটা শুরু করি। এখানে কয়টা এক্স আছে, 1 2 3 4 5, 5x হলো। এবার বাকি যে ডিজিটগুলো আছে সেগুলো আমাকে যোগ করতে হবে। 1 প্লাস 2 মানে 3, 3 3 6, 6 প্লাস 4 10 ডিভাইডেড বাই 5। এটা কত হয়, z। খুব ভালো কথা। তাহলে এবার কি হবে, এখান থেকে যদি আমি 5 কমন নিই, এই যে এইটা থেকে 5x প্লাস 10 থেকে যদি 5 কমন নিই তাহলে আমরা কি হবে, এখানে x থেকে যাবে আর 10 ডিভাইডেড বাই 5 করলে 2 থেকে যাবে, আর নিচে আমার কি আছে 5, যেটার মানে হচ্ছে z। তাহলে এখানে যদি আমি 5 5 কাটাকাটি করে দিই তাহলে আমার x প্লাস 2 ইকুয়ালস টু কি আসছে, z, রাইট? তাহলে আমার x এর মান কত আসছে, x এর মান আমার আসছে z মাইনাস 2। ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা? তাহলে আমি যখন x এর ভ্যালু যদি আমি পেয়ে যাই z মাইনাস 2, তাহলে আমি এখন এই তিনটাকে যোগ করে সেখানে x এর ভ্যালু বার করে দিয়ে সেটাকে 3 দিয়ে ভাগ করলে কিন্তু আমার অ্যান্সারটা বেরিয়ে যাচ্ছে।
চলো কিভাবে করি। তাহলে আমার তিনটা লাস্ট ভ্যালু চেয়েছে, কোনটা কোনটা? এক্স প্লাস 4 প্লাস এক্স প্লাস 5 প্লাস এক্স প্লাস 6 ডিভাইডেড বাই আমাকে কি বার করতে হবে 3। এটাই আমার কাছ থেকে চেয়েছে। এটাকে প্রথমে আমি সিম্পলিফিকেশন করে দিই। এখানে আছে 3x আর এখানে হচ্ছে 5 4 9 9 6 15। খুব ভালো কথা, অঙ্কটা ইজি বেরিয়ে যাবে। 3 যদি আমি এখান থেকে কমন নিই তাহলে কি হবে? x প্লাস 5, রাইট? নিচে কাটাকাটি চলে গেল 3 3। তাহলে আমার অ্যাকচুয়াল যেটা চেয়েছে সেটার মানে লাস্ট তিনটে সংখ্যার আমার অ্যাভারেজ কত বেরোচ্ছে? x প্লাস 5। ক্লিয়ার? এবার x প্লাস 5 এ আমি x এর যেটা অ্যাকচুয়াল ভ্যালু z দিয়ে বেরিয়েছে সেখানে বসিয়ে দিই। তাহলে x প্লাস 5 কে আমি কি লিখতে পারি? z মাইনাস 2 প্লাস 5 ইকুয়ালস টু কত আসবে? z মাইনাস 3। ভুল করলাম, z প্লাস 3, কারণ এখানে পজিটিভ আছে। ঠিক আছে? তাহলে আমার উত্তর বেরিয়ে যাচ্ছে ডি নাম্বার। ডি নাম্বার হচ্ছে আমার এক্সাক্ট অ্যান্সার। বোঝা গেল? অঙ্কটা অনেকটা বড় লাগছে কিন্তু অ্যাকচুয়ালি অতটা বড় নয়। এটা যেহেতু তোমাদেরকে বোঝানোর জন্য আমি এত কিছু আঁকলাম, একটা সব প্রতিটা স্টেপ দেখালাম, ততটা তোমাদের প্রতিটা স্টেপ করার দরকার নেই। অঙ্কের তোমরা যখনই যতটা স্টেপ জানো তোমরা করতে পারবে, তত তাড়াতাড়ি অঙ্কটা তোমরা সেরে ফেলতে পারবে। ঠিক আছে? 21 নম্বর অঙ্কটা খুব ইন্টারেস্টিং। পজ করে আবার একই কথা বলছি, পজ করে পড়ো, নিজেরা ট্রাই করো, দেন আমাকে ফলো করো। ঠিক আছে? The average expenditure of the hotel when there are 15 guests is rupees 70 per guest and the average expenditure is rupees 50 when there are 25 guests. If it is known that there are some fixed expenses irrespective of the number of guests, then the average expenditure per guest when there are 80 guests in the hotel. একটি হোটেলে অতিথি পিছু খরচ 70 টাকা যখন অতিথির সংখ্যা হচ্ছে 15 জন। ভালো কথা। আবার গড় খরচ জনপ্রতি 50 টাকা যখন অতিথির সংখ্যা হচ্ছে 25 জন। মানে অতিথির সংখ্যা বেড়ে গেল, জনপ্রতি খরচ কমে গেল। ঠিক আছে? যদি হোটেলের কিছু খরচ অতিথির সংখ্যার নির্বিশেষে বাধা থাকে তবে 80 জন অতিথি হলে জনপ্রতি গড় খরচ কত হবে? তাহলে কি বলতে চাইছে, একটা হোটেল আছে, সেই হোটেলে কোনো গেস্ট আসলে তাদের খাওয়ার প্রতি হোক বা যে কোনো কিছুই হোক, বরাদ্দ হোক না কেন, একটা প্রতিজন পিছু একটা খরচ আছে এবং সেই খরচের মধ্যে কিছু খরচ আছে সেটা হচ্ছে বাধা খরচ। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। এই যে এই লাইনটা বলেছে, ইফ ইট ইজ নোন দ্যাট দেয়ার আর সাম ফিক্সড এক্সপেন্সেস ইররেসপেক্টিভ অফ দ্য নাম্বার অফ দ্য গেস্ট, মানে একটা খরচ যেটা বাধা আছে, সেখানে একজন যদি গেস্ট আসে তাও সেই খরচ, 100 জন যদি গেস্ট আসে তাও সেই খরচ, 300 জন যদি গেস্ট আসে তাও সেই খরচটাই হবে। ঠিক আছে? এটা তো বাধা খরচ। তাহলে যদি 80 জন অতিথি আসে তাহলে প্রতিজন পিছু কত গড় খরচ হতে পারে? তাহলে মাথায় তোমাকে রাখতে হবে, দেখো এখানে দুটো ফ্যাক্টর আছে। একটা বাধা খরচ যেটার সাথে সংখ্যার কোনো সম্পর্ক নেই এবং ওটা সংখ্যা বাড়ার সাথে হোক, অতিথির সংখ্যা কমার সাথে হোক, কোনো সম্পর্ক নেই। তো এটা একটা খরচ। আর আরেকটা খরচ হচ্ছে কি, যেটা অতিথি বাড়লে খরচ বাড়ছে, অতিথি কমলে খরচ কমছে, স্বাভাবিক। আজকে একজন অতিথির পিছনে মানে প্রথম জন অতিথি আসলো তখন যদি তার পিছনে 20 টাকা খরচা হয়, তারপরে যদি আরেকজন অতিথি আসলো তার পিছনে 20 টাকা খরচা হবে। ঠিক আছে? এটা ধরে নিতে হবে কি সবার খরচা প্রতিজনের ক্ষেত্রে সেমই হচ্ছে। কিন্তু যত বাড়ছে অতিথির সংখ্যা তত খরচ বাড়ছে। কিন্তু আরেকটা যে বাধা খরচ আছে যেখানে কোনো সংখ্যার সাথে কোনো সম্পর্কই নেই। মানে অতিথি যতই বাড়ুক বা যতই কমুক ওই বাধা খরচ থাকবেই। তাহলে এখানে খরচটা 2 ভাগে আছে। তাহলে আমি ধরে নিই যে এখানে 2 রকম খরচ আছে, যেটা হচ্ছে একটা মাথাপিছু খরচ, আরেকটা হচ্ছে হোটেলের ফিক্সড খরচ। ঠিক আছে? আমি যেটা প্রতিজন পিছু যেটা খরচ আছে, যেটা হচ্ছে সংখ্যা বাড়ার সাথে সাথে চেঞ্জ হয়, সেটাকে ধরে নিলাম x। আর আরেকটা যেটা বাধা যেটা ফিক্সড আছে সেটাকে ধরে নিলাম হচ্ছে y। ঠিক আছে? এইবার তাহলে কোয়েশ্চেনটা থেকে আমি দুটো স্টেটমেন্ট বানাতে পারি। কিরকম স্টেটমেন্ট বানাতে পারি? প্রথমে আমার কতজন আছে? 15 জন গেস্ট। তাহলে 15 জন গেস্টের একটা আমি একটা স্টেটমেন্ট বানাই। কোথায় গেল আমার মাউসটা? আমি নিজেই হারিয়ে ফেললাম। যদি 15 জন গেস্ট হয়, তাহলে 15 জন যদি আমার গেস্ট হয়, আমার এভারেজ খরচ আমি ধরে নিচ্ছি x প্রতি অতিথি হিসাবে, যেটা অতিথির সংখ্যা বাড়লে বাড়বে, অতিথির সংখ্যা কমলে কমবে। তাহলে 15 জন যদি থাকে তাহলে 15 ইন্টু x
প্লাস আর এটা হচ্ছে ওয়াই, সেই খরচাটা যেটা যত সংখ্যক অতিথি আসুক না কেন এই ওয়াইই থাকবে, এটা কোনো চেঞ্জ হবে না। তাহলে ওয়াই, এইটা হচ্ছে আমার প্রথম সমীকরণ। এটার মানে কত দাঁড়াচ্ছে সব মিলিয়ে, ঠিক আছে, সব মিলিয়ে আমার দাঁড়াচ্ছে অঙ্ক অনুসারে কত, সব মিলিয়ে আমার দাঁড়াচ্ছে 70 মাল্টিপল 15। কেন কি এইটা আমার অ্যাভারেজ দেওয়া আছে আর এটা আমার টোটাল কাস্টমার বা গেস্ট, তাহলে দুটোকে মাল্টিপল করলেই আমার টোটাল খরচটা বেরোবে। তাহলে আমার কত দাঁড়াবে, আমার দাঁড়াবে হচ্ছে 50 মাল্টিপল 70, যেটার ভ্যালু দাঁড়াচ্ছে 7 5 35 হাতে 3 7 8 9 10 1050। ওকে, ক্লিয়ার? এইটা গেল আমার 1 নাম্বার স্টেটমেন্ট। হলো? এবার নেক্সট স্টেটমেন্ট আমি কি বার করতে পারি? যখন 25 জন গেস্ট আসছে, তা 25 জন গেস্টের প্রতিটি গেস্টের পিছনে আমার এক্স করে খরচা আছে, তাহলে আমার টোটাল কত খরচ হবে? 25 এক্স প্লাস আর ওয়াই তো আমার ফিক্সডই আছে, কারণ কি ওটার সাথে সংখ্যার কোনো সম্পর্ক নেই, অতিথি বাড়ার কোনো সম্পর্ক নেই। সেটা কত হবে? 50 মাল্টিপল 25, টোটাল খরচ যেটা গড় প্রতি জন প্রতি 50 টাকা খরচা হচ্ছে এবং 25 জন গেস্ট আছে। তাহলে আমি এটাকে কি লিখতে পারি? আমি লিখতে পারি 25 গুণন 50, যেটা আমার দাঁড়ালো হচ্ছে 5 5 25 2 5 10 11 12 1250। এইবার এটা হচ্ছে আমার 2 নাম্বার সম্পর্ক, 2 নাম্বার আমার স্টেটমেন্ট। এবার যদি আমি এটাকে মাইনাস করি, মাইনাস করলাম, তাহলে আমার কি দাঁড়াবে? প্রথমত হচ্ছে এই ওয়াইটা আমার কেটে যাবে, যেটা হচ্ছে আমার ফিক্সড খরচা, সেটা আমার কেটে গেল। তাহলে আমার কত দাঁড়ালো? মাইনাস 10x। যেহেতু আমি যেটার ভ্যালু কম উপরে লিখেছি আর যেটার ভ্যালু বেশি নিচে লিখেছি, সেই জন্য এটা মাইনাস 10x আসলো। কোনো অসুবিধার কারণ নেই, কেন কি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে মাইনাস মাইনাস কেটে যাবে। ইকুয়ালস টু কত দাঁড়াবে? 1250 থেকে 1050 মাইনাস করলে আমার দাঁড়াচ্ছে 200, মাইনাস 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 আমার কেটে গেল। তাহলে এক্স এর ভ্যালু আমার কি বেরোলো? এক্স এর ভ্যালু আমার বেরোলো হচ্ছে 20, রাইট? তাহলে এবার যে কোনো সমীকরণে, সেটা 1 নাম্বার সমীকরণই হোক বা 2 নাম্বার সমীকরণই হোক, সেখানে আমি x ইকুয়ালস টু 20 বসিয়ে দিলে কিন্তু আমার y এর ভ্যালুটা চটজলদি বেরিয়ে যাচ্ছে। বসিয়ে দিই যে কোনো একটাতে। আমি প্রথমটাতেই বসিয়ে দিলাম, যেটা হচ্ছে আমার সমীকরণ হচ্ছে 50x প্লাস y ইকুয়ালস টু 1050। খুব ভালো কথা। তাহলে 15x এর জায়গায় বসবে হচ্ছে 15 মাল্টিপল 20 প্লাস y ইকুয়ালস টু 1050। তাহলে y ইকুয়ালস টু আমার কি দাঁড়াচ্ছে এখানে? 15 ইন্টু 20 মানে হচ্ছে 300। 300টা যখন আমার এইদিকে চলে যাবে তাহলে 1050 মাইনাস 300, ঠিক আছে? সেখান থেকে আমার দাঁড়ালো হচ্ছে 750। তাহলে এই যে 750 টাকা, এই 750 টাকা কিন্তু হোটেলের ফিক্সড খরচা, সেখানে একজনই অতিথি আসুক আর 50 জনই অতিথি আসুক। ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা? এবার আমার কাছ থেকে কি চেয়েছে? চেয়েছে 80 জন অতিথি আসলে ওই হোটেলের অ্যাভারেজ খরচ কত হবে? তাহলে 80 জনের আমি উত্তরটা কি করে বার করব? একদম ইজি, ঠিক আছে? আমার অতিথি কজন আছে এখন? অতিথি আছে আমার 80 জন, ঠিক আছে? x এর ভ্যালু কি আমি জানি? ইয়েস, x এর ভ্যালু আমি জানি। সেটা হচ্ছে এখানে হচ্ছে 20, ঠিক আছে? আর আমার ফিক্সড খরচা আমি কত জানি? সেটা হচ্ছে 750, ঠিক আছে? আর কতজন আমার অতিথি হলো শেষমেশ? আমাকে এভারেজ জানতে হবে তো। আমার অতিথি হয়েছে 80 জন। ক্লিয়ার? তাহলে আমার কত দাঁড়াচ্ছে? এখানে 1600 যোগ 750 ডিভাইডেড বাই 80। ক্লিয়ার? এইবার যোগ করে দাও। 0 5 2। আশা করি যদি ভুল না করে থাকি। 5 0 7 দুগুণে 14 23, হ্যাঁ, ডিভাইডেড বাই 8। 0 0 কেটে দাও, এটা কাটাকাটি করলে আসবে 29.375। তাহলে বোঝা গেল উত্তরটা হচ্ছে আমার ই। অঙ্কটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। এটা কিন্তু এসবিআই পিও মেন্সের 2022 সালে এসেছিল, ঠিক আছে? এরকম অনেক অঙ্ক তোমরা আসবে, বইয়ে অনেক পাবে। ভালো করে যখন এখানে যেহেতু 2 রকমের খরচা আছে, সেই জন্য আমি কি করলাম? সমীকরণের ফর্মুলা দিয়ে 2 রকম সমীকরণ নাম্বার 1, সমীকরণ নাম্বার 2 এইভাবে করে অঙ্কটাকে সলভ করলাম। এবার দেখো আরেকটা ইন্টারেস্টিং অঙ্ক। এটাও এসবিআই তে এসেছিল, এসবিআই পিও মেন্সে এসেছিল। কি আছে? 3 years ago the average age of a family
of 5 members was 21 years. ভালো করে পড়বে কিন্তু কনসেপ্টের অঙ্ক। A baby has born, the average of the family member remains the same today. What is the age in years of the baby? 3 বছর আগে 5 সদস্যের একটি পরিবারের গড় বয়স 21 বছর ছিল। এখানে কোশ্চেন মার্ক ভুল করে চলে এসছে, ঠিক আছে? পরিবারে একটি সন্তানের জন্ম হয় এবং এখনো সেই পরিবারের সদস্য সংখ্যা একই। সন্তানের বয়স কত? আমি প্রথমেই বলে দিই, কোশ্চেনটা কিন্তু ট্রিকি আছে, ঠিক আছে? কিরকম ট্রিকি আছে তোমরা আগে নিজেরা ট্রাই করো, তারপর আমি বলছি। আমি এটা ডেভিয়েশন মেথড দিয়ে করব, অ্যাডভান্স মেথড যেটা। কিরকম করে? দেখো পরিষ্কার জিনিস, আমার যখন এটা একটা কনসেপ্ট ক্লিয়ারলি বুঝতে হবে। 3 বছর আগে কল্পনা করো, 3 বছর আগে একটা ফ্যামিলিতে 5 জন সদস্য ছিল। 1 2 3 4 5 আমি লিখি করছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 5 জন সদস্য ছিল 1 2 3 4 5। এবার 3 বছর আগে যখন 5 জন সদস্যের এভারেজ বয়স দেওয়া হচ্ছে 21, তাহলে আমি অ্যাজাম্পশন করে নিলাম যে প্রতিজনের বয়স, গ্রিন দিয়ে লিখি তাহলে তোমাদের সুবিধা হবে, প্রতিজনের বয়স 21ই ছিল। ধরে নিলাম যেহেতু এটা আমার অ্যাভারেজ, অ্যাভারেজের ক্ষেত্রে আমি কি বলেছি, কারোর কম নয় কারোর বেশি নয়। ওকে, এইবার যখন 3 বছর পর আবার যখন আমি হিসাব করব, তাহলে প্রতিজনের ভাগে, প্রত্যেকটা ব্যক্তির ভাগে কত করে বয়স যোগ হবে? 3 বছর পর তো প্রত্যেকজনের ভাগে আরো 3 বছর করে হবে। কারো যদি বয়স 1 বছর থাকে 3 বছর পর তার বয়স কত হয়? 4। কারো বয়স যদি 4 থাকে তাহলে 3 বছর বয়স পর কত হয়? 7 বছর বয়স। কারো যদি 30 বছর বয়স থাকে 3 বছর পর বয়স কত হয়? 33, তাই তো? তাহলে এখানে প্রতিজনের ভাগে কিন্তু +3 +3 +3 +3 +3, এটা কখন? আফটার কত? 3 ইয়ার্স। তাহলে আফটার 3 ইয়ার্সে তাহলে প্রত্যেকজনের আমার বয়স কত বেরোচ্ছে? আমার কোনো জটিল অঙ্ক করার দরকারই নেই। 24 24 24 24 24। ওকে, কিন্তু হোয়ার এজ কি বলছে, এর মধ্যে একজন পরিবারের মধ্যে একটা সন্তানের বয়স যোগ করা হয়, সন্তানের জন্ম হয়, সন্তানের বয়সটা যোগ করা হয় এবং যেখানে অ্যাভারেজ বয়স 24 হওয়ার কথা ছিল, তার পরিবর্তে সেই অ্যাভারেজ বয়স কোথায় যায়? ব্যাক টু 21 ইয়ার্স। মানে 24 থেকে 21ই রয়ে গেল, আগের মতনই রয়ে গেল। তাহলে আমি কি বলতে পারি, যদি নতুন যে সন্তানটা এসছিল, ঠিক আছে, যে নতুন সন্তান এসছিল ওর যদি বয়স 24ই হতো, তাহলে কি এই পরিবারের অ্যাভারেজ কি চেঞ্জ হতো? একদমই না। কিন্তু পরিবারের অ্যাভারেজ কি হলো? চেঞ্জ হয়ে কমলো কি বাড়লো? কমলো। কত কমলো? প্রতিজন মাথা পিছু 24 এর জায়গায় 21 হচ্ছে, মানে প্রতিজন মাথা পিছু কত কমেছে? 3 করে আবার কমে গেছে, রাইট? এখানে কজন হচ্ছে? 1 2 3 4 5, 5 জন ধরলে হবে না কিন্তু। এইখানে কিন্তু প্রতিজন মাথা পিছু যখন আমি বললাম, তখন কিন্তু ওই সন্তানকেও ধরতে হবে, এখানে আরেকজন অ্যাড হবে। কেন কি আগে ছিল 5 জন মেম্বার, কিন্তু যখন বাচ্চাটা আসলো তখন কতজন হয়ে গেল? 6 জন। এবং 6 জন মেম্বার হওয়ার পরে কতজন, কত এভারেজ আসলো? 21 এভারেজ আসলো। তার মানে কি আগে ছিল 24 এভারেজ, পরে প্রতি মাথা পিছু 3 বছর করে কমে গিয়ে আবার সেই 21 এভারেজে ফিরে এসছে। তাহলে এই যে প্রতিজনের মাথা পিছু যে 3 বছর করে কমে গেল, এই যে শর্টেজটা, এটা শর্টেজটা কার ছিল? এই যে নতুন যে আমি সন্তান যে আমি পরিবারে ইনক্লুড করলাম, যার 24 বছর বয়স হলে 24ই এভারেজ থাকতো, কিন্তু তার পরিবর্তে এই যে 3 3 গুণন 6 মানে 18 বছর যে আমার শর্টেজ আসলো, সেটা এই নতুন সন্তানের 24 থেকে শর্টেজ হয়েছে। বোঝা গেল? মানে নতুন সন্তানের যদি বয়স 24ই হতো তাহলে কোনো এভারেজ চেঞ্জ হতো না, কিন্তু নতুন সন্তানের বয়স 24 এর থেকে 18 কম। 18 শর্টেজ হয়েছেই বলে প্রতি 6 জনের মাথায় 3 3 3 3 3 করে এভারেজ কমে গেছে। তাহলে 24 থেকে যদি আমি ডাইরেক্ট 18 মাইনাস দিয়ে দিই, তাহলে আমার বয়স কত আসছে? যদি আমি ধরি 6। তাহলে এইটাই হচ্ছে আমার অ্যান্সার। এই পরীক্ষাতে এই যে এই এসবিআই পিও মেন্সে এই যে লেখাটা দিয়েছে না, যে আ বেবি ওয়াজ বর্ন, দ্য এভারেজ অফ দ্য ফ্যামিলি রিমেইনস দ্য সেম। এই বেবি ওয়াজ বর্ন কিন্তু এই 3 বছরের মধ্যে জন্মায়নি, এটা ছিল একটা ট্রিক। ঠিক আছে? সবাই ভাববে কি যে 6 তো প্রথমে এলিমিনেট করে দেওয়া যাবে। কেন কি 3 বছরের মধ্যে যদি জন্ম হয়ে থাকে তাহলে বয়স 6 বছর কি করে হবে? কিন্তু এটা অ্যাকচুয়ালি ট্রিক ছিল। বেবি যে নতুন জন্ম হয়েছে তার
আয়ুটাকে, তার বয়সটাকে ধরা হয়েছে পরে। ঠিক আছে? বেবিটার, সেই সন্তানের বয়স ছিল 6 বছর বয়স। এটাই হচ্ছে ট্রিক এই অঙ্কটাতে। ঠিক আছে? বোঝা গেল? এবার নেক্সট আরেকটা অঙ্কতে, সুন্দর একটা অঙ্ক। কি আছে? From every perfect square not exceeding 101, Rahul subtracts 5. What is the average of the numbers Rahul obtained? এটা RRB NTPC CBT 1 এসেছিল 2021 সালে। রাহুল 101 থেকে ছোট প্রতিটি পূর্ণবর্গ সংখ্যা থেকে 5 বিয়োগ করে থাকে। তাহলে রাহুলের প্রাপ্ত নম্বরের গড় কত ছিল? এইবার তোমাকে মাথায় আনতে হবে যে 101 থেকে ছোট যতগুলো পূর্ণবর্গ সংখ্যা আছে সেগুলো কি, এবং এইটা যদি তুমি পরিষ্কার 1 থেকে 10 স্কোয়ার করে দেখো, 10 স্কোয়ার কত হয়? 100। আর 11 স্কোয়ার কত হয়? আমার 10 স্কোয়ার কত হচ্ছে? 100। আর 11 স্কোয়ার আমার কত হচ্ছে? 121। তাহলে 11টাকে আমি নিতে পারবো না। তাহলে আমি 10 অবধি, মানে 1 স্কোয়ার টু 10 স্কোয়ার অবধি আমি এই ক্যালকুলেশনে নিতে পারবো। তাহলে 1 থেকে 10 স্কোয়ার অবধি কতগুলো টোটাল সংখ্যা আছে? 10টা সংখ্যা আছে, রাইট? এবার সংখ্যা আমি পেয়ে গেছি, অ্যাভারেজ আমাকে বার করতে হবে। ঠিক আছে? তাহলে অ্যাভারেজ বার করতে গেলে আমাকে সাম জানতে হবে। টোটাল কত যোগফল হলো এটা আমাকে জানতে হবে। ঠিক আছে? কিন্তু এখানে আরেকটা টুইস্ট দিয়েছে কি, যে প্রত্যেকটা পূর্ণবর্গ সংখ্যা থেকে রাহুল কি করে? 5 বিয়োগ করে। প্রত্যেকটা পূর্ণবর্গ সংখ্যা যে রেজাল্ট আসছে সেখান থেকে রাহুল 5 বিয়োগ করে। তাহলে তার মানে কি? অঙ্কটাকে কি এইভাবে করব যে 1 স্কোয়ার মানে হচ্ছে 1, আবার সেখান থেকে -5 করলাম, তাহলে হলো -4, আবার 2 স্কোয়ার হচ্ছে 4, সেখান থেকে -5 করলাম, তাহলে হলো -1, এবার 3 স্কোয়ার হচ্ছে 9, সেখান থেকে 5 মাইনাস করলাম, তাহলে আসলো 4। এইভাবে করে টোটাল একদম 10 অব্দি কি যোগ করব? তাহলে তো অনেকদিন সময় লেগে যাবে অঙ্কটা করতে। আমার দরকার নেই তো। পরিষ্কার কথা, আমার যত অঙ্ক হচ্ছে সেটা কতগুলো অঙ্কের উপরে হিসাব হচ্ছে, কতগুলো সংখ্যার উপরে হিসাব হচ্ছে, সেটা হচ্ছে 10টা সংখ্যার উপরে হিসাব হচ্ছে। তো 10টা যখন সংখ্যা আছে এবং প্রতিটা সংখ্যা থেকে যখন আমাকে 5 করে মাইনাস করতে হচ্ছে, তাহলে টোটাল আমাকে কত মাইনাস করতে হচ্ছে? যদি প্রতিটা সংখ্যা থেকে যদি আমাকে 5 করে মাইনাস করতে হয়, আমাকে টোটাল 50 মাইনাস করতে হচ্ছে। সিম্পল, বেরিয়ে গেল। এবার কি করব? আমি 1 স্কোয়ার থেকে টোটাল 10 স্কোয়ার যত যোগফল বেরোয় সেখান থেকে আমি মাইনাস করে দেবো 50কে। তাহলেই আমার বেরিয়ে যাবে যে রাহুল অ্যাকচুয়ালি কত নাম্বার পেয়েছিল। ঠিক আছে? এবার 1 স্কোয়ার থেকে 10 স্কোয়ার মানে হচ্ছে ফার্স্ট n পারফেক্ট স্কোয়ার ইভেন নাম্বারের যোগফল। সেটার ফর্মুলা তোমরা জানো। কি ফর্মুলা আছে? ফর্মুলা হচ্ছে n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6, তাই তো? তাহলে n এর জায়গায় আমি কি বসাবো? n এর জায়গায় বসাবো হচ্ছে আমি 10, তাই তো? তাহলে 10 মাল্টিপল 11 মাল্টিপল 21 ডিভাইডেড বাই 6, রাইট? এখান থেকে তো এটাই বেরোচ্ছে। তাহলে 3 সাথে 21, 3 দুগুণে 6। এইবার সেখান থেকে আমি বার করে ফেলতে পারি। আমি কাটাকাটি আর করলাম না। এই কারণেই করলাম না, কেন কি এখান থেকে আমার ইজিলি বেরিয়ে যাবে। ঠিক আছে? এইটা হচ্ছে আমার যোগফল, রাইট? এই যোগফল থেকে আমাকে কত বিয়োগ করতে হবে? -50 বিয়োগ করতে হবে। আগে টোটাল যোগফলটাকে বার করি। কত আসছে? 2 3 এ 6, হাতে 1, 2 8 এ 16, হাতে 1, 2 5 এ 10, 385। এটা হচ্ছে আমার টোটাল যোগফল। ঠিক আছে? এইবার টোটাল যোগফলের থেকে আমাকে 50 মাইনাস করে দিতে হবে। তাহলে করে দিই 50 মাইনাস। ডাইরেক্ট প্রতিটা পূর্ণবর্গ সংখ্যা থেকে 5 করে মাইনাস না করে একবারে 50ই মাইনাস করে দিই। 5 3 3 হয়ে গেল। তাহলে 3 3 5 যদি আমার যোগফল করে পাওয়া যায়, আর সংখ্যা যদি আমার 10টা হয়, তাহলে আমার এভারেজ বার করতে গেলে কি করতে হবে? 10 দিয়ে সিম্পলি ভাগ করে দিতে হবে, এবং তার উত্তর কত আসবে? 33.5। তাহলে সি হচ্ছে আমার রাইট অ্যান্সার। ঠিক আছে? বোঝা গেল? এখানে ট্রিক কি ছিল এই অঙ্কটার ট্রিক? সেটা হচ্ছে এই যে প্রতিটি পূর্ণবর্গ সংখ্যা থেকে 5 বিয়োগ করে থাকে। ঠিক আছে? From every perfect square Rahul subtract 5। ঠিক আছে? এবার যে প্রতি
মানে এরকম সিরিজ বানাতে থাকবে যে x স্কয়ার থেকে -5 করলাম -4 আসলো, 2 স্কয়ার থেকে 2 স্কয়ার থেকে 4 আসলো, 4 থেকে -5 করলাম 1 আসলো। এরকম করতে একদম 10 অব্দি ও ক্যালকুলেট করবে। তাহলে ওর অনেক সময় লেগে যাবে। তার চেয়ে একদম শর্টকাটে 10 টা আমার নাম্বার আছে, প্রতিটা থেকে -5 করে ও সাবট্রাক্ট করে দিচ্ছে। তাহলে -5 মানে -5 মাল্টিপল 10 তার মানে 50 একবার ডাইরেক্ট যোগফল থেকে মাইনাস করলেই আমার উত্তরটা বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে? তো এভারেজের ব্যাপারে আমার এই অবধিই ছিল। ঠিক আছে? এইগুলো হচ্ছে যেটা আমি বুঝালাম। সব অঙ্ক, প্রতিটা অঙ্ক, প্রতি রকমের অঙ্ক আমি ধরে তো এই ভিডিওতে দেখাতে পারবো না। কিন্তু যতগুলো পেরেছি, যতগুলো টাইপের অঙ্ক আমার দেখানোর প্রয়োজন মনে হয়েছে, সেই ততগুলো টাইপের অঙ্ক আমি দেখিয়েছি। এবার তোমরা যেকোনো ভালো কোনো একটা বই নিয়ে এই কনসেপ্টগুলোকে বুঝে অঙ্কগুলোকে সলভ করার চেষ্টা করো। আমি আশা রাখছি যে কোনো অঙ্ক করতে তোমরা আটকাবে না বা খুব কম সময়ে তোমরা কিন্তু অঙ্কটাকে করে উঠতে পারবে। ঠিক আছে? তাহলে আজকের জন্য বা বলতে পারো এভারেজের জন্য আমার সিরিজটা এখানেই শেষ হলো। আবার নেক্সট অন্য একটা অঙ্কের চ্যাপ্টার নিয়ে দেখা হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আমরা খুব ভালো পাবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।